নমস্কার বন্ধুরা, গপ্পগাথায় তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আমার এই চ্যানেলে থাকবে নানা স্বাদের গল্প এবং কবিতা। সেই সমস্ত শুনে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং মতামত পাঠিও, যেটা আমার কাছে অত্যন্ত দামি। আর এই সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। শুরু করছি শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা মজার উপন্যাস আসমানির চর। আজ থাকলো দ্বিতীয় পর্ব। ভুসিরাম ওস্তাদ চোর হতে পারে, তবে বীরবাহু ভঞ্জর কুঠিবাড়িতে চুরি করতে ঢোকা একরকম বোকামি। কারণ গ্রে হাউন্ড, কুকুর, বন্দুক, পিস্তল সহ স্বয়ং বীরবাহু ভঞ্জকে এড়ানো গেলেও যেতে পারে, কিন্তু জন্মেজয় ভঞ্জকে ফাঁকি দেওয়া তো অসম্ভব। ওদিকে কুরোরাম বাচস্পতির কাছ থেকে মায়া ছাগল কিনতে তার সঙ্গে ভাব জমিয়েছে 3 পুরুষের ছাগলের কারবারি গন্ধেশ্বর। সবাই জানে জন্মেজয় ভঞ্জ কুরোরামকেই জানিয়ে দিয়েছে ভঞ্জবাড়ির গোপন ধনসম্পত্তির হদিশ। আসমানিচর জলমগ্ন হওয়ার আগে পর্যন্ত ভঞ্জদেরই সম্পত্তি ছিল। এখন সেখানেই ডাকাত গোকুলেশ্বরের মৃগদাব। এখন চলছে বীরবাহু ভঞ্জর বাড়িতে কলসারাই মিস্ত্রি গুনেনের সঙ্গে গয়া বুড়ির কথোপকথন। গুনেন মিস্ত্রি আড়ে আড়ে সবই লক্ষ্য করছিল। কাজ করতে করতেই ভালো মানুষের মতো বলল, বুঝলে মাসি, কর্তা বাবুদের দোষ কি জানো? ওরা এই তোমার আমার মতো মনীষীদের কথা কানেই তুলতে চান না। তুমি তো ভালো ভেবেই বলেছ, আর কথাটা তো কিছু খারাপ কথাও বলনি। আমি একটা উটকো লোক বই তো নয়। মিস্ত্রি সেজে কত চোর ছেঁচর তো হামেশা লোকের বাড়িতে ঢুকে পড়ছে, আর আমাকেই বা বিশ্বাস কি বলো না? আমার তো মনে হয় বীরবাবু কাজটা ঠিক করেননি। তোমার কথাটা ওর ভেবে দেখা উচিত ছিল। গয়াবুড়ি ফস করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, তবেই বোঝো বাবা, যার জন্য চুরি করি সেই বলে চোর। এই তুই ভালো মানুষের ছেলে, তাই বুঝলি, আর কি কেউ বোঝে? গুণেন দুঃখ করে বলে, বাবু মশাইরা না বুঝলেও আমরা বুঝি। তুমি কেমন বুক দিয়ে কুঠিবাড়ি আগলে পড়ে আছো। গজের হাটের কে না তোমার কথা জানে বলো? না না, এটা বীরবাবুর ভারী কাঁচা কাজ হয়েছে। বিচক্ষণ হলে উনি তোমার কথাটা ওজন করে দেখতেন। শত হলেও বড়লোকের পুরনো বাড়ি বলে কথা। সোনা দানা মোহর হিরে জহরত তো কম থাকার কথা নয়, কি বলো? গয়াবুড়ি ফের একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আর বলিস না বাছা, এই দেখ চাবির গোছা আঁচলের খুঁটে বেঁধে বয়ে বেড়াচ্ছি। কত ওজন জানিস? 1.5 সের। চাবির বোঝা বইতে বইতেই আমার পিঠ কুঁজো হয়ে গেল। তবু কি কৃতজ্ঞতা বলে কিছু আছে? বড় মানুষদের ওইটাই দোষ কি না, অন্যের ঘরে বন্দুক রেখে চাঁদ মারি। তোমাকে তো দেখছি উদয়াস্ত দৌড়ে বেড়াচ্ছ, হাঁপ ছাড়ার সময় নেই। ফোঁস, আবার একটা দীর্ঘশ্বাস। গয়াবুড়ির আজ দীর্ঘশ্বাসের গাদি লেগে গিয়েছে। ধরা গলায় বলে, দুঃখের কথা আর বলিস না বাবা, এই নিয়েই আছি। তাহারে তোর মুন্ডুটা এমন শুকনো দেখাচ্ছে কেন বলতো? কিছু কাজ নেই নাকি? গুলেন অবাক হয়ে বলে, তাই তো, খাইনি নাকি? কাজে মজে থাকলে সব বিস্মরণ হয়ে যায় কিনা। তবে আবছা মনে পড়ছে দুপুরের দিকে যেন 1 মুঠো ছাতু আর জল খেয়েছিলাম গো মাসি। মা, তবে তো তোর খিদে পেয়েছে বাছা। দাঁড়া তো, সকালে যে লুচি আর মোহনভোগ হয়েছিল তার কয়েকখানা লুচি বোধহয় এখনো পড়ে আছে, যাই নিয়ে আসি। হঠাৎ একসময় গুনেন তার কাজ নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ল যেন কথাটা শুনতেই পাইনি। গয়াবুড়ি কলাপাতায় মুড়ে খান্দাসেক লুচি আর 1 থাবা মোহনভোগ এনে বললে, নে বাছা, এইটুকু মুখে দিয়ে একটু পিত্ত দমন করে নে। গুনেন ভারী গদগদ হয়ে বলে, মা মাসিদের নিয়ে ওটাই অসুবিধে, বুঝলে মাসি। তাদের কাছে কিছু লুকোনো যায় না, মুখ দেখেই সব বুঝতে পেরে যায় কিনা।
গয়াবুড়ির গলায় যেন আদর ঝরে পড়ছে। বলল, খা বাবা খা। তা খেলো গুনেন, রসিয়ে রসিয়েই খেলো। রাজা মহারাজাদের বাড়ির রান্নার বাহারই আলাদা। ঠান্ডা লুচি থেকেও গাওয়া ঘিয়ে সুবাস আসছে। আর মোহনভোগ মানে তো আর গরিবদের সুজি বা হালুয়া নয়, তাতে কাজু কিশমিশ পেস্তা কেশর জায়ফল মিলেমিশে মারদাঙ্গা ব্যাপার। জিভ থেকে পেট অবধি যেন আলো জ্বলে উঠল। আর চাবির গোছানো যেমন সৌন্দর্য থাকতে পারে সেটাও এতদিন জানা ছিল না তার। গয়াবুড়ির আঁচলে বাঁধা এক থলো চাবির দিকে মুগ্ধ চোখে চেয়েছেই তার যেন আজ মিটছিলই না। বড় বড় নীরের চাবি সব, দেখলেই শ্রদ্ধা হয়। এইসব চাবি দিয়ে যেসব দরজা বা সিন্দুক খোলা হয় সেগুলোকে প্রণাম করতে ইচ্ছে যাচ্ছিল গুনেনের। তবে তাড়াহুড়োর কিছু নেই, সবুরে মেওয়া ফলে। প্রণাম সময় সুযোগ মতো করে আসা যাবে। ঠিক এই সময়টায় কে যেন রসভঙ্গ ঘটাতে কাছে পিঠে থেকেই ভারী মিঠে গলায় বলল, গয়াবুড়ি কি খাল কাটছ নাকি? গয়াবুড়ি মগ্ন হয়ে গুনেনের খাওয়া দেখছিল। বাহ্যজ্ঞান নেই বললেই চলে, তাই কথাটা খেয়াল করলো না। কিন্তু গুনেনের তো তা নয়, তাকে নিজের গরজেই চারিদিকটা খেয়াল রাখতে হয়। সে তটস্থ হয়ে একগাল হেসে বলল, রে বাবা, রাখো হরি বাবু যে। তা বাবু, খবর টবর সব ভালো তো? রাখো হরি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর খবর তো ভালো বলেই মনে হচ্ছে। গয়াবুড়ি চটকা ভেঙে রাখো হরিকে দেখে বলে, কিছু বলছিলে বাবু? এই বলছিলুম, তুমি কি খাল কাটছো? মরণ, খাল কাটবো কেন রে? কুমির ঢোকাবে বলে। আরো একটা কি যেন কথা আছে। ও হ্যাঁ, এ তো দেখছি কাল সাপকে আদর করে বসিয়ে সাঁটিয়ে দুধ কলা খাওয়াচ্ছ। গয়াবুড়ি ভারী চটে গিয়ে বলে, ছি ছি, কি কথা, ওকে কথা রাখো। খিদের মুখে বেচারা একটু খাচ্ছে, ওরকম বলতে হয়? বলি কি আর সাধে, দিনকাল ভালো নয়। ভালো মন্দ একটা কিছু হয়ে গেলে তো আমারই গর্দান নিয়ে টানাটানি। এ কি তোমার চেনা লোক? গয়াবুড়ি অম্লান বদনে বলে, ও মা, চেনা নয় তো কি, এ হলো আমার বোন পো। তোমার তো তিন কুলে কেউ নেই বলেই জানি, হঠাৎ বোন এলো কোত্থেকে? সেই সঙ্গে আবার একটা হদ্দমুদ্দ বোন পো। সে আছে বাছা, লতায় পাতায় সম্পর্ক, তবে ফেলনা নয়। তোর অত কথায় কাজ কি? নিজের কাজে জানা। তোকে দেখে বেচারির খাওয়াটাই চমকে গিয়েছে। তা তো চমকানোরই কথা কিনা, শাকের আড়াল থেকে মাছ উকি ঝুঁকি মারছে তো। তুই লোককে বড্ড খুঁড়িস বাবু। সাথে নেই পাচে নেই, বেচারা সারাদিন মুখে রক্ত তুলে কল মেরামত করছে, অমনি খুঁত ধরতে শুরু করলি। এটা বাপু তোর ভারী অন্যায়। মুখের দিকে ভালো করে চেয়ে দেখতো, কেমন বেচারা বেচারা ভাব। একে কি চোর ছেচর বলে মনে হচ্ছে? মনে হচ্ছে বনপোকে পুষিয়ে নিয়ে ফেলেছ। হ্যাঁ মরণ, পুষিয়ে নিতে যাও কেন? তবে গুণের ওপর আমার একটু মায়া পড়ে গিয়েছে বাপু। যখন কথা কয় শুনে কান জুড়িয়ে যায়। বাক্যিতে যেন গুড় মাখানো। কথা কইতে কজন জানে বলতো? যাকে কইলি কথা যদি তার গায়ে চিটে গুড়ের মতো লেগেই না রইল, তবে তা কিসের কথা রে? রাখহরি আষ্টে মুখে বললে, অনেকে এই গুড় বেচেই খায় জানো তো, তাহলে গুড়েই মজেছ। গয়াবুড়ি একটা ঝামটা মেরে বলে, মজেছি বেশ করেছি, এখন বিদে হাতো। তোকে দেখে বেচারা বড্ড ঘাবড়ে গিয়েছে। বাস্তবিক এই গুণের খাওয়া থামিয়ে লজ্জা লজ্জা ভাব করে মিটিমিটি হাসছিল। সে জানে রাখহরি কর্তাবাবুর পেয়ারের লোক। সে যে কাজ ফেলে লুচি মোহনভোগ সাটাচ্ছে, এ খবর রটতে কতক্ষণ। আর তাতে কোথাকার জল কোথায় গড়াবে কে জানে। তার মতো মানুষকে অনেক কথা মাথায় রেখে চলতে হয়। রাখহরি গুনেনের দিকে চেয়ে একটা শ্বাস ফেলে বলে, হ্যাঁ রে গুনেন, কোন মন্ত্রে গয়াবুড়িকে বশ করলি বলতো? আমরা তো দিন রাত গয়াবুড়ির মুখ নাড়া শুনে মরছি। বলি তান্ত্রিক ধরেছিস নাকি? গুণের লজ্জায় অধবদন হয়ে বলে,
কি যে বলেন রাখো বাবু, মাসির বাইরেটাই যা একটু শামুকের খোলার মতো শক্ত, মনটা বড্ড নরম। আমার মুখ শুকনো দেখে বড্ড বেজাহান হয়ে পড়লেন কিনা। ওরে, চারিদিকে কি শুকনো মুখের অভাব আছে? শুকনো মুখের তো আর আকাল পড়েনি। আজ অবধি কারো শুকনো মুখ দেখে গয়া বুড়িকে টসকাতে দেখিনি, তুই প্রথম। রাখহরি বিদেয় হলে গুণেন আবার ভারী মন দিয়ে লুচি মোহনভোগ সাটাতে সাটাতে হঠাৎ জিজ্ঞেস করল, এ বাড়িতে কি ভূত আছে মাসি? গয়াবুড়ি অবাক হয়ে বলে, ভূত? হ্যাঁ, ভূত থাকবে কোন দুঃখে? গুণেন মিস্ত্রি নির্বিকার গলায় বলে, না, এই বলছিলুম, পুরনো বাড়ি তো, ইঁদুর বাদুর ভূতেদের খুব সুবিধে। একটু স্যাঁতস্যাঁতে আর অন্ধকার মতো জায়গায় ওরা থাকেন ভালো। একটু ভ্যাবসা আর সোদা গন্ধ থাকলে তো কথাই নেই। দম চাপা ঘরদোর হলে তো আরো চমৎকার। তোর কথা শুনে তো মনে হয় ভূতেদের সঙ্গে তোর নিত্যি ওঠা বসা। তাই এ বাড়িতে তুই ভূতের কি দেখলি? না, এই বলছিলাম আর কি, কাল যখন নতুন পাইপ বসাচ্ছিলাম তখন তো সন্ধে নেমে গিয়েছে। তখন বেশ লম্বা চওড়া বাবু মতো লোক যেন ওই গাব গাছটার তলায় দাঁড়িয়ে কিছুক্ষণ আমার কাজ দেখছিল। দিব্যি চেহারাখানা, মাঞ্জাও দিয়েছিলেন ভালো, চওড়া ধাক্কা পেরে ধুতি, গায়ে সুতোর কাজ করা গরদের পাঞ্জাবি, কাঁধে কাশ্মীরি চাদর। তা আমি বললুম, বাবু দূরে দাঁড়িয়ে কেন, কাজ ঠিকঠাক হচ্ছে কিনা কাছে এসে দেখে যান। তা শুনে হঠাৎ বাবু ভুস করে উবে গেলেন। গয়াবুড়ি ভ্রুকুটি করে বলল, মরণ, ও ভূত হতে যাবেন কোন দুঃখে রে, ও তো বড় কর্তা জন্মে যায় ভঞ্জ। কাল রাতে তো বর করতেই এসে আমাকে তলব করে বলল, ওরে গয়া, নতুন মিস্ত্রি লেগেছে দেখলাম, তাই একটু নজর রাখিস বাপু, কে কোন মতলবে বাড়িতে ঢোকে তার ঠিক কি। তুই আমার ভরসা, বিরুদ্ধ কোনো হুঁশই নেই। গুণেন মিস্ত্রি মন দিয়ে কাজ করতে করতেই বলে, পরশু দুপুরবেলা যখন খেতে খুঁটে একটু জিরোবো বলে ওই শিমুল গাছটার নিচে বসেছি, তখন দেখি যেন ফস করে শূন্যি থেকে একটা 10-12 বছরের রোগাপানা মেয়ে বেরিয়ে এসে সজনে গাছটার তলায় এক্কা দোক্কা খেলতে লাগলো। দেখে একটু অবাক হলুম। এ বাড়িতে এরকম বয়সের মেয়ের থাকার কথা নয়। তাই জিজ্ঞেস করলুম, ও মেয়ে, তোর বাড়ি কথা? সে আমার দিকে চেয়ে একটু হেসেই আচমকা ফের শূন্যের মধ্যেই ঢুকে গেল। আর তুই বুঝি ধরে নিলি ভূত? দূর, অত সাতকুড়ি পুরুতের মেয়ে লক্ষ্মী, সারাদিন বাড়ি মায় হুটোপাটি করে বেড়ায়। গুণেন হাতের কাছ থেকে মুখ না তুলেই বলে, আমার কি মনে হয় জানো মাসি? কি মনে হয় রে মুখ পোড়া? না, এই বলছিলাম যে মানুষের বয়স বেশি হয়ে গেলে ওপারটাও দেখতে পায় কিনা, তাই বোধহয় এপার ওপার একাকার হয়ে যায়। এই তোমার যেমন হয়েছে গো মাসি। ওরে অলপ্পে, তুই কি বলতে চাস আমার দৃষ্টি বিভ্রম হয়েছে, নাকি আমি মতিচ্ছন্ন? তাই বললুম নাকি? তবে কি বললি রে হতভাগা? গুণেন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ভালো কথাই বলছিলুম গো মাসি, বলছিলুম যে তোমার চোখ খুলেছে, দূরদৃষ্টি এসে গেছে। বয়সকালে অনেকের হয়, তখন ইহলোক পরলোক দুটোই দেখতে পায়। তাই বলছিলুম যে ওতে একটা মুশকিল হয়, কিন্তু দুটো লোক নিয়ে ভজকট্ট পাকিয়ে যায় কিনা, এই তোমার যেমন হয়েছে। কথাটা কি খারাপ বললুম? তুমিই বলো। কি জানি বাছা, তোর কথার প্যাঁচ আমি ধরতে পারছি না, তবে ভালো কথা বলেই মনে হচ্ছে যেন। আমার একটা দোষ কি জানো মাসি, ভালো কথা ছাড়া অন্য কথা আমার মুখে আসতেই চায় না। অনেক চেষ্টা করে দেখেছি, খারাপ কথা পেট পর্যন্ত আসে, কখনো কখনো গলা অবধিও উঠে পড়ে, কিন্তু তারপর অনেক যুদ্ধ করেও তাদের গলার উপর তুলতে পারিনি। কি মনে হয় জানো, আমার গলায় বোধহয় একটা ছাঁকনি দিয়েই ভগবান পাঠিয়েছেন, তাতেই খারাপ কথাগুলো আটকে যায়। সেই জন্যই তো সারা জীবন কারো সঙ্গে ঝগড়া বিবাদী হলো না আমার। ঝগড়া লাগার আগেই কি করে যেন হেরে বসে থাকি। আরে বাবা, তাহলে তো তুই মিটমিটে ডান। অমন গুরবাখানার কথা শুনেই আমার কেমন যেন সন্দেহ হচ্ছিল। গুণেন ভারী লজ্জার হাসি এসে বলে, তাই বলছিলাম কি গুড় মাখানোর কথা কি খারাপ মাসি? কথা কইলুম, কিন্তু যাকে কইলুম তার গায়ের কথাটা যদি
চিটেগুড়ের মতো লেপটেই না রইল, তবে সে আর কিসের কথা। শুধু কথা কয়ে গেলেই কি হয়? তার কি আর কায়দা নেই? কথায় গুড় না মেশালে আঠা হয় কিনা হরকে যায়। ও মা গো, কোথায় যাব? তুই তো দেখছি ভারী বাচ্চাত। গুণনের ভাবখানা এমন যেন নিজের প্রশংসা শুনছে। লাজুক একটু হেসে বলে, তা মাসি, বলছিলাম কি, চারিদিকে কি বজ্জাতের অভাব দেখছো? গয়াবড়ি ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, তা কথাটা বড় মন্দ বলিস নি বাছা। চারিদিকে যেন বজ্জাতের হাট বসে গিয়েছে। যার সঙ্গে দেখা হয় সেই বজ্জাত। দুনিয়াটা তবু কি করে চলছে তাই ভাবছি। এ হে, মেজবাবুর ঘষটা যে আমার ঘোড়ার মুখে পড়ে গেল। খেয়ে নেবো যে। খেয়ে নেবে মানে? খেলেই হলো? তোমার ঘাড়ে কটা মাথা? তা অবশ্যই ঠিক, কিন্তু আপনার গাছটা টুকটুকে একখানা পাকা ফলের মতো এমনভাবে নাকের ডগায় ঝুলে আছে যে ইচ্ছে করছে কপ করে পেরে খেয়ে ফেলি। লোভ সম্বরণ করো পুরোরাম। লোভে পাপ, পাপে মৃত্যু। তা না হয় করলাম, কিন্তু একটু আগে আপনার মন্ত্রী বেটাকে বাগে পেয়েও আপনার মুখ চেয়ে আমার নৌকোকে সম্বরণ করতে হয়েছে। অবশ্যই এরকম কাঁচা চাল তো আপনি হরদম দিয়েই থাকেন। ওহে, পাকা খেলুড়িদের কাঁচা চালের মধ্যে অনেক দুরূহ পেঁচ থাকে, ও তুমি বুঝবে না। কাঁচা চাল বলে মনে হয় বটে, কিন্তু ও হলো ছদ্মবেশী চাল। তা বটে। এখন এই বাঁধারের দ্বিতীয় বড়িটা এক ঘাট ঠেললেই কিন্তু আপনার একটা ঘোড়া যায়। তখন ঘোড়াটা না মারলে আপনি চক্ষু লজ্জায় পড়ে যাবেন যে। আহা, বড়িটা তুমি ঠেলবি বা কেন হে? তোমার কি চাল দেওয়ার মতো আর ঘুটি নেই? তা থাকবে না কেন, বরং আপনিই বলে দিন আমি কোন ঘুটিটা চালবো। ঠিক আছে, তুমি বরং ডান ধারের 3 নম্বর বড়িটা এগিয়ে দাও। সেটা কি ভালো হবে মেজবাবু? তাতে আমার রাজা উদম হয়ে যাবে যে। তা বলে রাজাকে অত ঘেরাও করে রাখা কি ভালো? বায়ু চলাচলের পথটাও তো রাখতে হবে নাকি? বায়ুর সঙ্গে সঙ্গে আপনার মন্ত্রী আর গজেরও যে ঢুকে পড়ার রাস্তা তৈরি হয়ে যাবে মেজবাবু। জন্মেজয় ভঞ্জ ভারী বিরক্ত হয়ে বললেন, তোমার দোষ কি জানো কুরুরাম? তুমি কিছু শিখতে চাও না। কে বলে শিখতে চাই না? রোজই আমার বিস্তর শিক্ষা হচ্ছে তো। আপনাকে যত দেখছি ততই শিখছি। তবে কিনা আজ আপনার চালগুলো বড্ড বেশি উচ্চাঙ্গের ছিল, তাই একটু হিমশিম খেতে হয়েছে বটে। আপনি কি একটা দীর্ঘশ্বাস ফেললেন মেজবাবু? না হে, দীর্ঘশ্বাসটা ইচ্ছে করে ফেলিনি, তবে আপনা থেকেই বেরিয়ে গেল। সচরাচর রাজা গজাদের দীর্ঘশ্বাস পড়ে নাকি না, তাই বললাম। আজ আমার মনটা ভালো নেই হে কুরুরাম। বলেন কি মেজবাবু, রাজা গজাদের মন খারাপ হয় জন্মে শুনিনি। ওসব তো আমাদের হয়। সে তো ঠিকই, মন্টনের মতো আজে বাজে জিনিস নিয়ে মাথা ঘামায় কে? মন খারাপ জিনিসটা কেমন তাই তো আমার জানা ছিল না। কি হলো জানো, এক জ্যোৎস্না রাতে আসমানের চরে বসেছিলাম, বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছিল। গাছপালায় একটা ওই কি বলে একটা মর্মর ধ্বনি উঠছিল। ভারী শান্ত চারিদিকে। ঠিক সেই সময় নিঃশব্দে একটা নৌকা এসে পাড়ে লাগলো, আর জনাপাচেক লোক নেমে এলো। তাদের হাতে বন্দুক। একটু অবাক হলুম, এত রাতে এরা কি শিকার করতে এসেছে? পাকটা হলে অন্য কথা, কিন্তু আসমানির চরে তো বাঘ ভাল্লুক নেই। একটু উদ্বেগও হলো, কারণ ওরা হলো আমারই প্রপৌত্র বীরু আর তার শিকারী বন্ধুরা। দেখলুম ওরা চোরের মতো চুপি চুপি হেঁটে মৃগদাবের দিকে যাচ্ছে। গোকুলেশ্বরের মৃগদাবের কথা তো তুমি নিশ্চয়ই জানো কুরোরাম। জানি মেজবাবু, সবাই জানে। গোকুলেশ্বরের প্রাণ হলো তার হরিণেরা। অনেক কষ্টে অনেক খুঁজে এসে নানা জাতের 40-50টা হরিণ জোগাড় করে এনে সেগুলোকে মায়ের মতো যত্নে পালে পোষে। নানা গাছপালায় সাজানো তার মৃগদাবে গেলে চোখ আর মন দুই জুড়িয়ে যায়। 10-12 জন লোক দিন রাত হরিণের পরিচর্যা করে। প্রতি সপ্তাহে পশু চিকিৎসক এসে হরিণদের চিকিৎসা করে যায়। দেখলুম শিকারীরা ওই মৃগদাবের দিকেই যাচ্ছে। উদ্দেশ্যটা খুব ভালো বলে মনে হলো না আমার। সেদিন গোকুলেশ্বর আর তার 5 জন লোক নতুন হরিণের সন্ধানে নফলগঞ্জে গিয়েছিল। ফলে মৃগদাবের লোক ছিল খুব কম। বুঝলুম শিকারীরা সব খবর নিয়েই এসেছে।
বুঝলে কুরুরাম, সেই রাতেই জীবনে আমি প্রথম দীর্ঘশ্বাস ফেললাম। সেই প্রথম টের পেলাম দীর্ঘশ্বাস কাকে বলে। বুঝলুম, আমাদের অবশ্য দীর্ঘশ্বাসের কোনো অনটন নেই। তারপর কি হলো বলুন? তারপর দুটো বন্দুকের আওয়াজ হলো। একটু বাদে শিকারীরা দুটো হরিণের লাশ বালির ওপর দিয়ে হিড়ির করে টেনে এনে নৌকোয় তুলল। গোকুলেশ্বরের লোকেরা অবশ্য তাড়া করে এসেছিল, কিন্তু শিকারীরা ফায়ার করায় তারা আর এগোয়নি। সেই থেকেই কি আপনার মন খারাপ মেজবাবু? জীবনে সেই প্রথম মন খারাপের অভিজ্ঞতা হলো। বুঝলে কুরুরাম, দুনিয়াতে কাপুরুষ অনেক আছে জানি, কিন্তু তাদের একটা যে আমারই বংশধর সেটা জানলে বড্ড জ্বালা হয় হে। কুরুরাম মিইয়ে গিয়ে বললেন, আমরা বংশানুক্রমে কাপুরুষ বটি, তবে আপনার জ্বালাটাও বুঝতে অসুবিধা হচ্ছে না। তারপর কি হলো? এ তল্লাটের বাচ্চা ছেলেটাও জানে গোকুলেশ্বর ডাকাত ছিল, ভয়ঙ্কর ডাকাত। তার নামে 7টা খুনের মামলা ঝুলছে। তার মতো নৃশংস লোক দুটো ছিল না। সারেন্ডার করাতে সরকার বাহাদুর তাকে ক্ষমা করে দেন। এখন সে তার সাগরেদদের নিয়ে মৃগদাবেই থাকে। গত 10 বছর তার নামে কোনো নালিশ হয়নি। হরিণ নিয়েই সে ব্যস্ত থাকে। তার ধ্যান জ্ঞান ওই মৃগদাব। হে তো সবাই জানে, কিন্তু হরিণ দুটোকে বীরবাবু মারলেন কেন? সেটাই তো ভেবে পাচ্ছি না। তবে কানাঘুষো শুনছি বাবুরা নাকি আসমানি চরে গিয়ে সারাদিন বন্দুক ফটাতো বলে গোকুলের কোনো এক স্যাঙাত নাকি আপত্তি জানিয়েছিল। বলেছিল আসমানির চরে শিকার করা বারণ, হরিণেরা ভয় পাচ্ছে। কথাটা মিথ্যেও নয়, তাতেই হয়তো বাবুদের মানহানি হয়ে থাকবে। তা বলে হরিণ মেরে কেউ প্রতিশোধ নেয়? হরিণের মাংস খেয়েছো কখনো? খুব একটা সুস্বাদু নয়, রান্নারও ঝামেলা আছে। শিকারীরা হরিণ দুটো ছাল ছাড়িয়ে টুকরো করে 2 দিন ধরে পেঁপের রস আর দুধে ভিজিয়ে রেখে মজিয়ে নিয়ে তারপর রান্না করে বিশাল ভোজ খেয়েছে। কেন রে বাপু, দেশে খাসি বা পাঁঠার কি আকাল পড়েছিল যে গোকুলের দুটো হরিণকে মারতে হলো? আর গোকুলেশ্বরই কি ছেড়ে কথা কইবে ভেবেছ? তা গোকুলেশ্বর কি কোনো হুমকি টুমকি দিয়েছে নাকি মেজবাবু? না, দেয়নি। আর সেটাই আরো চিন্তার কথা, বুঝলে। নফরগঞ্জ থেকে আরো 17টা হরিণ এনেছে সে। ফিরে এসে ঘটনাটা শুনেছে, শুনে একটাও শব্দ করেনি। চুপচাপ নিজের ঘরে ঢুকে অনেকক্ষণ দরজা বন্ধ করেছিল। তারপর বেরিয়ে এসে রোজকার মতোই হরিণদের দেখভাল করে যাচ্ছে, যেন কোনো হেলদোলই নেই। কিন্তু আমার চোখকে তো ফাঁকি দেওয়া সোজা নয়। আমি লক্ষ্য করেছি তার চোখ দুটো হঠাৎ একদম পাল্টে গিয়েছে। কোনো হুমকি নেই, আস্ফালন নেই, চেঁচামেচি নেই, পুলিশের কাছে নালিশ অবধি করেনি। তাই বড় ভয় হচ্ছে হে কুরুরাম। ভয়? আপনারও ভয় হয় মেজবাবু? ভয়টাই তো এই আমাদের মতো মনীষীদের জন্য। তাও বটে, ভয় জিনিসটা কেমন সেটা কখনো টেরই পাইনি কিনা। তাই যখন প্রথম ভয়টা মনে এলো, তখন ভারী অস্বস্তি, আইঢাই, উদ্গার, জিম্ভন, আরও কিসব যেন হচ্ছিল। কিন্তু শরীর না থাকলে এসব তো হওয়ার কথা নয় মেজবাবু। তাও বটে, কিন্তু হচ্ছিল হে, ঠিক বোঝাতে পারবো না। যে শত্রু চোখ রাঙায় না, তর্জন গর্জন ছাড়ে না, লাভ ঝাপ করে না, কিন্তু চুপচাপ নিজের মনে হিসেব কষে যায়, তার মতো বিপজ্জনক শত্রু কেউ নয়। কিন্তু গোকুলেশ্বর কি চায় তা কি আন্দাজ করা গিয়েছে? মাথা নেড়ে জন্মেজয় বলেন, না হে, তবে বীরু যে কিছু আন্দাজ করেছে তা টের পাচ্ছি। কারণ সে একজন বডিগার্ড মোতায়েন করেছে, বেশ শক্তপোক্ত বডিগার্ড। তার নাম ভুসিরাম। সে খবর পেয়েছে যে গোকুলেশ্বরের লোকেরা নানা ভেগ ধরে আশেপাশে ঘোরাঘুরি শুরু করেছে। তাদের সকলেরই নাম গ দিয়ে শুরু। কি যে হবে কে জানে, আমার বংশটাই না লোপাট হয়ে যায়। খুব চিন্তিত মুখে একটু রাত করেই বাড়ি ফিরেছিলেন পুরোরাম। বেশ জ্যোৎস্না ফুটেছে আজ। মাঠঘাট সব বেশ স্পষ্ট ঠাওর হচ্ছে। শিরশিরে একটা হাওয়া বইছে। কুলতলির মাঠটা পেরোলেই বাড়ি, আর পোটাক রাস্তা। দিব্যদৃষ্টিটা হওয়ার পর থেকে আজকাল খুব সুবিধে হয়ে গিয়েছে, সবই দেখতে পান। যেমন এখন তিনি মাঠের মধ্যিখান দিয়ে হাঁটতে হাঁটতে দিব্যি দেখতে পাচ্ছেন আশেপাশে, সামনে পিছনে ছোট ছোট পরী উড়ে বেড়াচ্ছে। বেলুনের মতো গোল গোল কয়েকটা মানুষ ঘাসের উপর খানিক হেঁটে খানিক গড়িয়ে ঘুরে ঘুরে কি করছে কে জানে।
ওই যে লম্বা লিকলিকে একটা লোক হঠাৎ হুশ করে মাঠটা কোনাকুনি পার হয়ে কোথায় যেন চলে গেল। ছোট ছোট মেঘের টুকরো পেঁজার তুলোর মতো ইটি ইটি পড়ে আছে। লোককে বললে বিশ্বাস করতে চায় না বটে, কিন্তু তিনি যে এসব জলজান্ত দেখছেন তা তো আর মিছে নয়। সেদিন মেজবাবুকেও বলতে গিয়েছিলেন, তাতে জন্মেজয় ভঞ্জ খিচিয়ে উঠে বললেন, আমার আগে তোমার দিব্যদৃষ্টি হয় কি করে হে? তুমি তো আমার প্রজা। কখনো শুনেছ রাজার আগে প্রজার দিব্য দৃষ্টি ফুটেছে? সব জিনিসেরই তো একটা নিয়ম আছে নাকি? কুড়োরামকে চুপ মেরে যেতে হলো। একসময় হঠাৎ একেবারে কান ঘেঁষে কে যেন মোলায়েম গলায় বলে উঠল, বুড়ো কাট্টা, কাজটা কি আপনি ঠিক করলেন? কুড়োরাম আটকে উঠে বললেন, কেরে? আগে আমি গন্ধেশ্বর। ভারী অবাক হয়ে কুড়োরাম বলেন, গন্ধেশ্বর? যে আজ্ঞে, ছাগলের ব্যাপারী গন্ধেশ্বর। মনে নেই আমাকে? কুড়োরাম উত্তেজিত হয়ে বলেন, মনে থাকবে না কেন? মনে না থেকে উপায় আছে, কিন্তু তোমার এমন ব্যবহার কেন বলো তো? মানছি তুমি একজন জ্ঞানী লোক, ছাগলের ব্যাপারে তোমার মতো এত পণ্ডিত কেউ নয়। এটাও না মেনে উপায় নেই যে তোমার তৃতীয় নয়ন ফুটেছে, কিন্তু তা বলে আমার গোপন তবিল হাফিস করা কি তোমার উচিত হলো বাবু? গন্ধেশ্বর অত্যন্ত ব্যথিত গলায় বলে, কথাটা কইতে আপনার বাদলো না বুড়ো কর্তা? ছি ছি, ভাবলে আমারই তো মাথা হেঁট হয়ে আসে। আপনার মতো একজন মানুষ যে কাজ করতে পারেন সেটা বিশ্বাসই হতে চায় না মশাই। কুড়ারাম ভরকে গিয়ে বলেন, তার মানে আমি আবার কি করলাম হে? সেই বৃত্তান্ত বলতেই তো আশা। আপনার তবিল চুরি হয়েছে বলে আপনার ছেলেরা পুলিশে এত্তলা দিয়েছিল, কিন্তু পুলিশ এসে খোঁজ খবর করাতে বুড়ো কর্তৃ বেরিয়ে এসে বললেন বুড়োর ভীমরতি হয়েছে, ও তবিল আমি কবেই সরিয়ে ফেলেছি। গয়নাগুলো 3 বৌমাকে বাঁটোয়ারা করে দিয়েছি, আর টাকাগুলো সংসারের কাজে লাগছে। ওই গর্তের মধ্যে পড়ে থাকলে হয় চুরি হয়ে যেত, নয়তো টাকাগুলো পোকায় কাটতো। ওখানে 5টা টাকা শুধু পড়ে আছে। তাই বলছিলুম, এই গরিবকে এত মেহনতের মধ্যে ফেলা কি আপনার ধর্মে সইবে? খাটুনির মজুরিটা অবধি ওঠেনি। কুড়োরাম একটু অপ্রস্তুত হয়ে বলেন, তাই তো হে, তাহলে তো তোমার খুব হয়রানি গিয়েছে। তা বাপু, তুমি কি চোর নাকি? চোর? কিসের চোর? কোথায় চোর? কি চোর? কে চোর? চোরের কথা উঠছে কেন বলুন তো? এর মধ্যে চুরির আপনি কি দেখলেন বুড়ো কর্তা? তাহলে কি তুমি বলতে চাও যে তুমি চোর নও? আমি? হাসালেন বুড়ো কর্তা। ছোট মুখে বড় কথা হয়ে যাবে, নইলে বলতে হয় চোর তো বেরোলেন বুড়ো কর্ত্রী। আর আমি তো আপনার ভালো ভেবে মনে করালাম, বুড়ো কর্তার তো বয়স হয়েছে, তার তবিলের দেখাশোনা করাটা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। চারিদিকে চোর ছেচরের যা উপদ্রব, তাই তবিল সব ঠিকঠাক আছে কিনা তা দেখার জন্য রাত বিরেতে কত কষ্ট করে আপনার কাঁচা ঘুম বাঁচিয়ে আপনার ছাগলদের সামলে ঠাকুরের সিংহাসন সরিয়ে উঁকি মেরে দেখি সব ফক্কা, একখানা 5 টাকার চাক্কি পড়ে আছে শুধু। ছি ছি বুড়ো কর্তা, এভাবে মানুষকে ধোঁকা দেওয়া কি আপনার উচিত কাজ হলো? এরপর 5 জনকে মুখ দেখাবেন কি করে? এই বলেই গন্ধেশ্বর হনহন করে হেঁটে হাওয়া হয়ে গেল। বেশ অভিমান করেই চলে গেল বলে মনে হয়। অপ্রস্তুত কুড়োরাম নিজের থুতনিতে হাত বোলাতে বোলাতে ভাবতে লাগলেন, তাই তো, এসব হচ্ছেটা কি? কোথায় যেন একটা গড়বড় হয়ে যাচ্ছে। এ তো মোটেই ভালো কথা নয়। এত ভুলভাল করার লোক তো তিনি নন। ম্যাট্রিকে তিনি 5টা লেটার পেয়েছিলেন। নিন্দুকেরা স্বীকার করুক বা না করুক, তার মেধা তো আর কারো চেয়ে কম নয়। তবে ভুল হচ্ছে কি করে? বাচস্পতি উপাধি তো তাকে মুখ দেখে দেয়নি। বাবা, বিস্তর শাস্ত্র ঘেটে তবে বাচস্পতি হওয়া যায়। অঙ্কে নম্বরটা একটু কম হয়েছিল ঠিকই, আর ইংরেজি তো ম্লেচ্ছ ভাষা, তাই সেই বাবদে নম্বরটা তিনি ধরছেন না। আর কিসে তিনি কম? এসব ভেবে নিজের উপর তো এখন তার শ্রদ্ধাই হচ্ছে। নিজেকে একটা প্রণাম করতেও খুব ইচ্ছে হচ্ছিল তার, কিন্তু এই বয়সে অতটা ঝুঁকে নিজের পায়ে ধুলো নেওয়া ভারী শক্ত কাজ। একবার ঝুঁকলে পিঠ ব্যাটা আর সোজাই হতে চায় না। গত বৈশাখ মাসে তো সেই বিপদই হয়েছিল। সকালে ঘুম থেকে উঠেই মনে হলো, না, আজ একটা শুভ দিন। আজকের দিনটা একজন বিচক্ষণ সজ্জন শাস্ত্রজ্ঞ শিক্ষিত দূরদ্রষ্টা সমদর্শী নিরহংকার দয়ালু উদারচেতা অকুতভয় মোহমুক্ত নির্লোভ
বিগত স্পৃহ দেবতুল্য মানুষকে প্রণাম করে শুরু করা উচিত। কিন্তু বসে বসে আকাশ পাতাল ভেবেও এমনতর কাউকে মনে করতে পারলেন না। ঘণ্টাখানেক বাদে মনে হলো একমাত্র তিনি নিজে ছাড়া আর কেউই এমনতর নেই। নিজেকে প্রণাম করতে একটু বাঁধো বাঁধো ঠেক ছিল বটে, কিন্তু উপায় বা কি? আর সেইটা করতে গিয়ে সেই যে কুঁজো হলেন, পরের 3 দিন সবাই মিলে নানা রকম দলাই মলাই করা সত্ত্বেও আর সোজা হতে পারেননি। সেই থেকে নিজের উপর শ্রদ্ধা ভক্তির বাড়াবাড়ি রকমের ভাব এসে গেলে নিজেকে সামলে রাখতে হয়। আজও সামলানোর চেষ্টা করছিলেন। হঠাৎ কাছ থেকে কে যেন ফস করে বলে বসল, এই যে বাচস্পতি মশাই, তাই ভর সন্ধ্যাবেলা কুলতলির মাঠে হাঁ করে দাঁড়িয়ে আছেন কেন বলুন তো? মতলবটা কি? একটু আগেই তো আড়াল থেকে দেখলাম বলু গুন্ডাটার সঙ্গে দাঁড়িয়ে খুব গল্প জুড়ে দিয়েছেন। দেখে মনে হচ্ছিল দুজনের ভারী ভাবসাব। কি ব্যাপার মশাই, কোনো ফোন দিয়ে আসছেন নাকি? রকম সকম তো তেমন সুবিধের ঠেকছে না। এই বাক্য শুনে কুণারামের বাক্য হরে গেল। হাঁ করে লোকটার দিকে চেয়ে রইলেন, কিন্তু চিনতে পারলেন না। লম্বা চওড়া লোক, দিব্যি জোয়ান তাগড়াই চেহারা, চোখে খড় দৃষ্টি, মাথায় কদম ছাঁট চুল, গায়ে ময়লা পিরান আর পরনে মালকোচা মারা ধুতি। বাক্য ফিরে পেতে খানিক সময় লাগলো কুণারামের। তারপর ভয়ে ভয়ে বললেন, না বাবা, মতলব কিছু খারাপ নয়, রাস্তা হারিয়ে ফেলেছি কিনা তাই ঠাউর করবার চেষ্টা করছিলাম আর কি। লোকটা গুল্লু গুল্লু চোখে তাকে এফোর ওপর করে দিয়ে বলে, ওসব ভীমরতির গল্প আমাকে বলে লাভ হবে না। আপনি যে একজন জাহাবাজ লোক তা আমরা জানি। বলু গুন্ডার সঙ্গে যে আপনার মেলামেশা দহরম মহরম আছে সে খবরও আমাদের অজানা নেই। আর কুঠিবাড়ির কাছারি ঘরে প্রায়ই কারোর সঙ্গে আপনাকে গোপনে সলা পরামর্শ করতে দেখা যায় বলেও খবর আছে। আজও আপনি সেখানে গিয়েছিলেন। কুণারাম ফের বাক্য হারিয়ে ফেললেন এবং বেশ কিছুক্ষণ কোনো ভালো বা মন্দ বাক্য খুঁজেই পেলেন না। অনেক কষ্টে শেষে বললেন, তা বাবা, বুড়ো মানুষ তো ভুলভাল করে ফেলি, ক্ষমা ঘেন্না করে দাও। আমি বরং তোমাকে আশীর্বাদ করছি, ধনে পুত্রে লক্ষ্মী লাভ হোক। এবার আমি তবে আসি। লোকটা বাঘা চোখে চেয়ে একটা হুঙ্কার দিল, আশীর্বাদ? কে আপনার আশীর্বাদ চেয়েছে শুনি? পট করে একটা আশীর্বাদ করে ফেললেই হলো। এরপর তো হাটে মাঠে বাটে হাতা নাতা যে কেউ আশীর্বাদ করার জন্য তেড়ে আসবে। আশীর্বাদ করারও মুরত চাই মশাই। যারা সন্ডা গুন্ডাদের সঙ্গে ঘোরাফেরা করে, যাদের গতিবিধি সন্দেহজনক, যারা ভদ্রলোকের পোশাক পরে নানা দুষ্কর্মের ইন্ধন যোগায়, তাদের আশীর্বাদ অভিশাপের চেয়েও খারাপ। হুঙ্কার শুনে ভয়ে আরো একটু জড়সড় হয়ে গেলেন কুণারাম। গলাটাও কেমন যেন ফেঁসে গেল। ভিতর থেকে আওয়াজই বের করতে পারছিলেন না। অতি কষ্টে কাঁপতে কাঁপতে বললেন, বড্ড ভুল হয়ে গিয়েছে বাবা, আশীর্বাদ করাটা মোটেই উচিত কাজ হয়নি। লোকটা কুণারামকে ভস্য করে দেওয়ার চোখে তাকিয়ে বলে, বলু গুন্ডাটা কি বলে গেল আপনাকে শুনি? কুণারাম আকাশ থেকে পড়ে বললেন, বলু গুন্ডা? না বাবা, বলু গুন্ডার সঙ্গে তো আমার দেখা হয়নি। আমার সঙ্গে তো গন্ধেশ্বরের কথা হচ্ছিল। লোকটা ভুরু কুচকে বাঘা গলায় বলে, চালাকি করার চেষ্টা করবেন না। গত 2 বছর ধরে আমি বলুর পিছু ধাওয়া করে ঘুরে বেড়াচ্ছি। তাকে 1 মাইল দূর থেকেও চিনতে পারি। সে একজন স্মাগলার, সুপারি খুনি, আর কাঠি, জালিয়াত, তোলাবাজ এবং কি নয়। আপনি সেই বলুকে বাঁচাতে একজন বাচস্পতি হয়েও মুখ মুছে মিছে কথা বলতে পারলেন। আপনার লজ্জা করলো না? কুণারাম আমতা আমতা করে বললেন, তার লজ্জা একটু করছে বটে বাবা। তাহলে কি বলছো, বুলু গুন্ডাকে আমার চেনা উচিত? লোকটা এবার একটা উচ্চাঙ্কের হাসি এসে বলল, চেনা উচিত কি বলছেন? আমার তো মনে হচ্ছে আপনি তার সঙ্গে গভীর ষড়যন্ত্রে যুক্ত আছেন, ঠিক কিনা? আর কুঠিবাড়ির কাছারি ঘরে কার সঙ্গে আপনার মেলামেশা হয় সেটাও আমাদের জানা দরকার। এবার ঝেড়ে কাশুন তো। কুণারাম সভায় বললেন, আমার যে বড় শ্লেষ্মার ধাত, একবার কাশলে সেই কাশি আর থামতেই চায় না। তা কাশবো কি বাবা? লোকটা গম্ভীর হয়ে বলল, থাক, আর কাশির দরকার নেই, এবার বাড়ি যান। মনে রাখবেন, আবার বলুগুন্ডার সঙ্গে মেলামেশা করতে দেখলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আর কাছারি ঘরের উপরেও আমরা নজর রাখছি। কুণারাম সঙ্গে সঙ্গে ঘাড় কাত করে বলেন, সে আর বলতে। তাই হবে বাবা।
মানুষ ভাবে এক আর হয় এক। কুড়োরাম কুলতলির মাঠে মারমুখো লোকটার কাছে যথেচ্ছ হেনস্থা হয়ে বাড়ি ফিরে কম্পিত বক্ষে স্থির করে ফেললেন, না, আর গন্ধেশ্বরের মুখদর্শন করবেন না। মেজবাবুর সঙ্গেও আর দেখা সাক্ষাতের দরকার নেই। রাতে তিনি খাটের পাশে জানালাটা কটকটে করে এঁটে শুলেন। কিন্তু বড্ড ধকল গিয়েছে বলে বায়ু কুপিত হয়ে ঘুম আসছিল না। এপাশ ওপাশ করছেন। এমন সময় নিশুত রাতই হবে, জানালার বাইরে থেকে মোলায়েম গলায় কে যেন বলল, বুড়ো কর্তার কি আজ ঘুম আসছে না নাকি? বড্ড নড়াচড়ার শব্দ পাচ্ছি যে। কুড়োরাম গলাটা বিলক্ষণ চেনেন, গন্ধেশ্বর, কিন্তু নাচেনবার চেষ্টা করতে করতে মটকা মেরে শুয়ে রইলেন। নড়াচড়া বন্ধ। মোলায়েম গলা আবার বলে, বুড়ো কর্তা দেখছি টোকনা ঠোকনা খেয়ে বড্ড লাতন হয়ে পড়েছেন। আরে দূর দূর, আপনিও যেমন। টোকনা আবার একটা ভাবনার বিষয় হলো। শূন্য কলসি বাজে বেশি। আপনি উল্টে চোখ রাঙালেই দেখতেন পালানোর পথ পাচ্ছে না। এবার কুড়েরাম উঠে বসে খুব অভিমানের গলায় বললেন, বাপু, তুমি তো গন্ধেশ্বর নও, তুমি তো বলুগুন্ডা। তার কথাটা আগে বলতে হয়। বলেন কি কর্তা, আমি গন্ধেশ্বর নই? সেই জ্ঞান হওয়ার পর থেকেই জেনে আসছি যে আমার নাম গন্ধেশ্বর, ডাক নাম গেদা। সেটা কি তবে মিথ্যে? আমার নাম বলুগুন্ডা, একথা কি ওই মিথ্যেবাদী টোকনা আপনাকে বলেছে? ও যদি 10টা কথা কয়, তাহলে তার মধ্যে 11টা মিছে কথা থাকে। খগেন মালকে কি আর আজ চিনলাম বুড়ো কর্তা? ভালো মানুষ সেজে বীরবাবুর বন্ধু হয়ে কুটি বাড়িতে ঢুকেছে বটে, কিন্তু ওর মতলব কি সে তো আমি জানি। কি মতলব বাপু? সে আর আপনার জেনে কাজ নেই। আপনি ঋষিতুল্য লোক। পাপি তাপিদের কথা যত না শোনেন ততই ভালো। তবে জেনে রাখুন, খগেনের কাছ থেকে যত দূরে থাকবেন ততই মঙ্গল। ওর হাওয়া বাতাসও পারতপক্ষে গায়ে লাগাবেন না। টোকনা ভদ্রলোক সেজে আজ খগেন মাল হয়েছে বটে, কিন্তু চরিত্রের যাবে কথা। কুটিবাড়ির কোথায় সোনা দানা হিরে জহরত লুকোনো আছে, তারই গন্ধে গন্ধে এসে জুটেছে। আপনার উপরেও চড়া হয়েছিল তো, সেই কারণেই। কুড়ারাম ভারী অবাক হয়ে বলেন, কি কারণে বাপু? এর মধ্যে আমি আসছি কোত্থেকে? আড়ালে খুব করে একটা হাসি শোনা গেল গন্ধেশ্বরের। তারপর গলাটা এক পর্দা নামিয়ে বলে, আসছেন বুড়ো কর্তা, আপনিও আসছেন। বলো কি, আমি কিভাবে আসতে পারি? তাই এই ধরুন, আপনি একজন ব্রহ্মজ্ঞানী মানুষ তো বটে। লোকে বলা বলি করে আপনি জপ তপ করতে করতে খুব উঁচু থাকে উঠে গিয়েছেন। তারা এমন কথাও বলে যে বুড়ো ঠাকুর এখন সামনে পিছনে ভূত নিয়ে চলাফেরা করেন। রাস্তায় ঘাটে বাজারে হাটে আপনাকে নিয়ে খুব কথা হচ্ছে আজকাল। তারা বলে কুটিবাড়ির মেজকর্তার সঙ্গে বুড়ো ঠাকুরের সাঁট হয়েছে। দুজনে এখন হরিহর আত্মা। লুকোনো সোনাদানার বিবি ব্যবস্থা এখন বুড়ো ঠাকুরের হাতে। আপিতাপিরা একথা শুনে ভারী তেতে উঠেছে কিনা। আপনি তো আপন বলা লোক, তাই হয়তো খেয়াল করেন না যে আপনি পথে বেরোলেই কিছু লোক আপনার পিছু নেয়। কোথায় যাচ্ছেন, কার সঙ্গে কথা কইছেন, সব তারা হিসাব রাখছে। তাতে একটা সুবিধাও হয়েছে, কিন্তু আপনাকে আর একা বোকা চলাফেরা করতে হচ্ছে না। এই বয়সে সেটাও একটা ভরসা, কি বলেন? এখন ভাদ্রের শেষ, একটু আধটু হিম পড়ে আজকাল। তা সত্ত্বেও কুড়োরামের এখন বেশ ঘাম হতে লেগেছে। তিনি ফাঁসা গলায় বললেন, এটা কি তাদের উচিত হচ্ছে গন্ধেশ্বর? কারো পিছু নেওয়া কি ভালো? শুধু পিছু নেওয়া কি বলছেন? আপনার বাড়ির চারদিকেই তারা প্রায় সবসময় চক্কর কাটছে। এই তো একটু আগেই দেখলুম লম্বা গলার সুটকো একটা লোক আপনার জানালার পাশটিতে বেশ কিছুক্ষণ থানা গেড়েছিল। সে বিদায় হলো তো একজন দশাশই চেহারার লোক কিছুক্ষণ ঘাপটি মেরে মুখি ঝুঁকি দিয়ে গেল। সে ফিরে যাওয়ার পর একজন পেটে মোটা লোক ও হাফ প্যান্টুল পরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে গিয়েছে। দেখে শুনে মনে হচ্ছে তল্লাটে আপনার খাতির বড্ড বেড়ে গিয়েছে কর্তা। কিন্তু এ খবরে কুড়োরামের তেমন আনন্দ হলো না। তিনি অত্যন্ত উদ্বেগের সঙ্গে বললেন, বাপু গন্ধেশ্বর, বাকি রাতটা দেখছি আর ঘুমের আশা নেই। এইভাবে আমাকে উদ্বেগে ফেলে দেওয়া কি ঠিক হলো হে? আগে কর্তা, কাঁঠাল পাকলে বোমা মাছিরা তো আসবেই, ওটাই নিয়ম কি না? আর এই তত্ত্বে খুব নামডাকও হয়ে যাচ্ছে কিন্তু আপনার।
সেটাও তো কম কথা নয়। নামটা হচ্ছে শুনে বরং পুরো নামের গলা আরো শুকিয়ে গেল। তিনি প্রায় এক ঘটি জল খেয়ে ফেললেন। তারপর দুর্গতি নাশিনী জপ করতে করতে চোখ বুঝলেন। জানলার বাইরে থেকে গন্ধেশ্বর বলল, আজ মনে হচ্ছে আপনার ঊর্ধ্বগামী বায়ু আর নিচে নামবে না। তাহলে বরং পরে কখনো এসে শ্রীচরণে কয়েকটা কথা নিবেদন করে যাব। সকালে শয্যাত্যাগের পর প্রাতঃকৃত্য এবং জপ তপ সেরেই পুনরাম হাঁক মারলেন, আসিম, আসিম আছো নাকি? ডাক শুনে আজ তার বড় ছেলে মনসারাম এসে দরজায় উকি দিয়ে বলল, বাবা মশাই ডাকছিলেন নাকি? গুরুরাম বললেন, ওহে, আমি ঠিক করেছি কিছুদিন কাশিতে গিয়ে থাকবো, তোমরা সব ব্যবস্থা করো। মনসারাম প্রায় আটকে উঠে বললেন, বলেন কি বাবা মশাই, চারিদিকটা নেচ্ছ কণ্টকিত বলে আপনি কখনো এই পরগনার বাইরে যাননি, গোগাড়ি ছাড়া আর কোনো যানবাহনের সঙ্গে আপনার সংস্রব নেই, কখনো রেলগাড়িতে চাপেননি, তারপর এই বয়সে কাশি যাত্রা কি আপনার সইবে? গুরুরাম বিরক্ত হয়ে বললেন, ওহে, এই জায়গাটা আমার ঠিক সহ্য হচ্ছে না। অনিদ্রা, কোষ্ঠকাঠিন্য, শিরোপীড়া ইত্যাদি উপসর্গ দেখা দিয়েছে। কাশিতে গিয়ে একটু হাঁপ ছাড়া দরকার। তাহলে কাশিতে যাওয়ার আগে একবার কবিরাজ মশাইকে দেখালে হয় না? কাশিতে গেলেই তো উপসর্গগুলোর উপশম হবে না, তার জন্য চিকিৎসা দরকার। তাছাড়া আরো অসুবিধা আছে, রেলগাড়িতে নানা লোকের ভিড়, আপনি জপ তপ আচার বিচার সামলে এত দূর যেতে পারবেন কি? কুরুরামা বুঝতে পারছিলেন সিদ্ধান্তটার মধ্যে একটা গোলমাল রয়েছে, তবু মুখে একটু বিরক্তি প্রকাশ করে বললেন, তোমাদের দোষ কি জানো? তোমরা সব কথাতেই ফুট কাটো। ভোরবেলা উঠেই আমার মনটা তখন থেকে কাশি কাশি করছে, সেটাও তোমাদের সহ্য হচ্ছে না। আরে বাপু, তীর্থধর্ম তো করার দরকার নাকি? আগে তা তো বটেই, তবে বয়সের কথাটা বিবেচনা করলে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়াটাও উচিত হবে না। আপনি বরং মায়ের সঙ্গে এ ব্যাপারে পরামর্শ করে দেখুন। কুরারাম ফুস করে নেবে গিয়ে জুল জুল করে ছেলের দিকে তাকিয়ে থেকে বললেন, তাহলে বরং কাশি এখন থাক, কি বলো? আচ্ছা, বৃন্দাবনটা কি একটু কাছাকাছি হবে? তাহলে তুমি বরং আমার জন্য বৃন্দাবনের একটা টিকিট কেটে নিয়ে এসো। না বাবা মশাই, বৃন্দাবন আরো দূরে। নাকি? তাহলে বরং হরিদ্বারের ব্যবস্থাই করো, সেটা তো আর দূরে নয়। হরিদ্বার কাশি ছাড়িয়ে, কিন্তু আপনি হঠাৎ তীর্থে যাওয়ার জন্য উতলাই বা হয়েছেন কেন বাবা মশাই? কুরারাম একথার জবাব দিলেন না, জুলজুল করে চেয়ে রইলেন। সন্ধেবেলা তাকে দেখে জন্মেজয় ভঞ্জ বোমার মতো ফেটে পড়ে বললেন, তোমার আস্পর্ধা তো কম নয় হে কুরারাম। আমি জীবনে কাশী, বৃন্দাবন, হরিদ্বার যেতে পারিনি, আর আমার আগে তুমি সেখানে যাওয়ার কথা ভাবলে কি করে? তুমি না আমার প্রজা, রাজার আগে প্রজা তীর্থ করতে যাবে কখনো শুনেছ? আপনার কুকুর দুটো কিন্তু খুব গম্ভীর মশাই, ঘেউ ঘেউ করতে শুনলুম না তো। এরা কাজের লোক, বেশি সারসত্তা করতে পছন্দ করে না। কামড়ে টামড়ে দেয়? না, সহজে কামড়ায় না, তবে দরকার হলে লাফিয়ে উঠে গলার নলি ছিঁড়ে দেয়। ও বাবা, ডেঞ্জারাস কুকুর মশাই। ঘেউ ঘেউ করে না, লাফিয়ে উঠে গলার নলি ছিঁড়ে দেয়? ও মশাই, এরা সত্যিকারের কুকুর তো নাকি অন্য কিছু? এরা শিকারী কুকুর। শিকারী কুকুর বাঘের সঙ্গে পারবে? তা হয়তো পারবে না, কারণ বাঘের গায়ে জোর বেশি, তবে বাঘের সামনে পড়লে পালাবেও না, শেষ অবধি লড়বে। কোদণ্ড প্রজাপতি পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছে বললেন, শেকল দিয়ে বেঁধে রাখেননি কেন? ওরকম বিপজ্জনক কুকুরকে বেঁধে রাখাই তো উচিত। ভয় পাবেন না, এই যে আমার চেয়ারের দুপাশে চুপটি করে বসে আছে, আমি না বললে নড়বেও না। তবু একটু ভয় ভয় করছে মশাই, যেভাবে তাকাচ্ছে তাতে বুকটা গুড়গুড় করে উঠছে মাঝে মাঝে। ভয় পাওয়া ভালো, যারা ভয় পায় না তাদের এরা সন্দেহের চোখে দেখে। ও বাবা, তাহলে তো ওদের বলে দিন যে আমি ওদের খুব ভয় পাচ্ছি। বলতে হবে না, ওরা নিজেরাই বুঝতে পারে। এবার আমার কেসটা কি হলো বলুন? হ্যাঁ, সেই কথা বলতেই আসা। আসমানির চর এক সময় আপনাদের সম্পত্তি ছিল বটে, কিন্তু সেটা কুশি নদীর জলে ডুবে যায়। বেশ কয়েক বছর বাদে আবার ভেসে ওঠে বটে, কিন্তু আইনত নতুন চরে আর পুরনো মালিকানা থাকে না। আইন আমি জানি। আসমানি চর এর আগেও বার দুয়েক ডুবেছে এবং ভেসে উঠেছে, তাতে কোনোবার আমাদের মালিকানা নিয়ে প্রশ্ন ওঠেনি। আমরাই বরাবর আসমানির চরের সত্ত্বাধিকারী ছিলাম।
কেউ জবরদখল করতে সাহস পায়নি। আমাদের পাকা দলিলও আছে। এবারই প্রথম আসমানি চর বেদখল হলো। আমার মনে হচ্ছে এটা ইচ্ছে করে শত্রুতা বশেই করা হয়েছে। এবারেও আসমানি চর ভেসে ওঠার পর আমার লোকেরা তার দখল নিতে গেলে গোকুলেশ্বরের দলবল তাদের লাঠিবাজি করে হটিয়ে দেয়। গোকুলেশ্বর যে একজন ডাকাত সে কথা তো সবাই জানে। কোদণ্ড গজপতি একটা বড় শ্বাস ফেলে বললেন, তা তো বটেই, তবে সেটা অতীত। সে সারেন্ডার করায় সরকার বাহাদুর তাকে মাফ করে দিয়েছেন। ওসব আমি জানি। লোকের চোখে ধুলো দেওয়ার জন্য গোকুলেশ্বর আসমানির চরে একটা ডিয়ার স্যাংচুয়ারি বানিয়েছে, কিন্তু তার আড়ালে ওর অন্য খেলা আছে। ওখানে ওর গাঁজা আর আফিংয়ের চাষ আছে। শুনেছি ওখানে সে পোলট্রি আর ফার্মিংও শুরু করলো বলে। যতদূর জানি তার কোনো লিগাল ডকুমেন্ট নেই, সবটাই গাজোয়ারি। আপনি তো তাকে অনেকগুলো চার্জেই অ্যারেস্ট করতে পারেন। গোকুলেশ্বরের মেঘদাবকে গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দিয়েছে যে আপনি কমপ্লেন করেছেন যে গোকুল ওখানে গাঁজা আর আফিংয়ের চাষ করে, কিন্তু আমরা সার্চ করে তেমন প্রমাণ পাইনি। কোন চার্জে অ্যারেস্ট করা যায় সেটাই ভাবছি। তার উপর চারিদিকে রটনা হয়েছে আপনি আর আপনার শিকারী বন্ধুরা আসমানের চরে গোকুলের মৃগদাবে গিয়ে দুটো হরিণ মেরে এনেছেন। একদম বাজে কথা। গোকুলেশ্বর কি কোনো নালিশ করেছে? না, সে কাউকে কিছু বলেনি। তাহলে গাঁয়ের লোকের তো কাজকর্ম নেই, তাই গুজব রটাতে ভালোবাসে। কোদণ্ড খুব চিন্তিত মুখে বলেন, বিধুবাবু, এখন কিন্তু শিকার বেআইনি, পশু পাখি মারা নিষেধ। আপনার বন্ধুদের একটু সামলে রাখবেন, না হলে আমি ঝামেলায় পড়ে যাব। শিকার? কই, আমরা তো শিকার টিকার করি না মশাই। কে যে এসব রটাচ্ছে! তা অবশ্য ঠিক, গাঁয়ের লোকের গুজব রটানোর অভ্যেস আছে। আপনি ওসব কথায় কান দেবেন না, বরং গোকুলেশ্বরের ওপর নজর রাখুন। যে আগে বলে উঠতে যাচ্ছিলেন গজপতি, ফের থপ করে বসে পড়ে বললেন, আমি যাওয়ার সময় আপনার কুকুরেরা আবার তাড়া করবে না তো? ওরা ট্রেনিং পাওয়া কুকুর, নেরি কুকুর নয় মশাই, নিশ্চিন্তে চলে যান। আপনি কুকুর দুটোকে খুব ভালোবাসেন, তাই না? হ্যাঁ, সন্তানের মতো। সেই রকমই শোনা যায় বটে। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। আবার ফিরবো পরের পর্বে। তোমরা সকলে খুব খুব ভালো থেকো। ধন্যবাদ।